আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন, আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজকের বিশেষ নিবেদন, মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন। অন্যর কথায় শ্রী বলল, ঠিক আছে, আমি আমার কোম্পানির রিসার্চ সেন্টারে খবর দিয়ে দিচ্ছি, ওরা যেন তোমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আমি হয়তো বায়োলজির উপরে মেডেল পেয়ে যাব। শ্রীয়ের কথায় অনন্যা চমকে উঠে বলে, আরে আরে, আমি তো ওটা মজা করছিলাম। এটা কিভাবে হতে পারে? আমি তো একজন সাধারণ পৃথিবীবাসী। তারপর মনে মনে ভাবে, এই পৃথিবীটা বড্ড জটিল। এরপর শ্রী বলে, আমাকে যেতে দাও, আমার মনে হয় তোমার মাথা খারাপ আছে, তাই যা কিছু হয়েছে সব ভুলে যাও আর নিজের কাজ করো গিয়ে। কিন্তু অনন্যা তো সত্ত্বেও জেদ করে বলে, না, আমার এখনো কিছু বলার আছে, সেটা না বলা অবধি আমি এখান থেকে কোথাও যাব না। অনন্যার কথাটা শোনার সাথে সাথে শ্রী বেল্ট থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে অনন্যার দুই বাহু ধরে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে, আর সাথে সাথে ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। একে অপরের চোখের দিকে গভীর দৃষ্টিতে দেখতে থাকে ওরা। শ্রী অনন্যার দিকে তাকিয়ে ধীরে ধীরে ওর কাছে এগিয়ে আসতে থাকে। শ্রীকে নিজে এত কাছে আসতে দেখে অনন্যা তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওর দিকে। ওর গলা শুকিয়ে যায়, ও শুকনো ঢোক গিলতে থাকে এবং গভীরভাবে শ্রীর সৌন্দর্য অনুভব করতে থাকে। ইতিমধ্যেই শ্রী অনন্যার এতটাই কাছাকাছি চলে এসেছে যে ওরা একে অপরের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছে। ওদের দুজনের মধ্যে দূরত্ব এখন কিঞ্চিত। ঠিক সেই সময় অনন্যাকে অবাক করে দিয়ে শ্রী নিজের ঠোঁট জোড়া দিয়ে স্পর্শ করে অনন্যার ঠোঁট। শ্রীর স্পর্শে অনন্যার মনে অদ্ভুত একটা শিহরণ জাগে এবং অনন্যা শ্রীয়ের ব্লেজারটা খামচে ধরে আর ডুবে যায় সেই মুহূর্তের মধ্যে। অনন্যার ঠোঁটগুলো শ্রী এমনভাবে লিক করছে, অনন্যার মনে হয় যেন শ্রী রসমালাই মনে করে খাচ্ছে সফটলি। তারপর শ্রী ধীরে ধীরে নিচের দু হাত দিয়ে স্পর্শ করে অনন্যার কোমর। কিসের গতিবেগ যত বাড়তে থাকে, শ্রীয়ের হাতও ততই চেপে বসে অনন্যার কোমরে। এদিকে অনন্যা চোখ বন্ধ করে সবটা অনুভব করতে থাকে। এই অনুভূতি অনন্যার কাছে একেবারেই নতুন। বেশ কিছুক্ষণ পর শ্রী নিজের হুঁশে ফেরে। ও অনুভব করে এতক্ষণ ধরে ও কি করছিল। ওর সাথে সাথে অনন্যার থেকে দূরে সরে যায়। এদিকে অনন্যা তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শ্রী গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে অনন্যার রিয়াকশন। অনন্যা নিজের ঠোঁটগুলো কামড়ে ধরছে দাঁত দিয়ে, যাতে শ্রী যেন উত্তেজিত হয়ে পড়ছে আরো। তারপর নিজেকে কোনো রকমে শান্ত করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শ্রী বলল, এসব বন্ধ করো আর নিজের কাজে যাও। ঠিক তখনই কেবিনের বাইরে থেকে কেউ বলে উঠল, মে আই কাম ইন? আওয়াজটা শোনার সাথে সাথে শ্রী অনন্যার মাথাটা চেপে ধরে লুকিয়ে দিল টেবিলের তলায় আর বলল, নড়বে না, এখানে চুপচাপ বসে থাকো। এরপর শ্রী সেই লোকটিকে ভিতরে আসার পারমিশন দিতে রাঘব ভেতরে এসে বলল, হ্যালো মিস শ্রীপর্ণা। উত্তরে শ্রী বলল, হ্যালো। এরপর রাঘব বলল, সেন ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের মেয়ে ঋতিকা সেন এসেছেন তো আপনার সাথে দেখা করতে। উত্তরে শ্রী বলল, ওনাকে বলো আমি ওনার সাথে পরে দেখা করব, আমার এখন শরীর ভালো নেই। তখন রাঘব বলল, এই অর্ডারটা শুধু সেন ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের তরফ থেকে নয়, এবং মৈত্রী ম্যাডামের তরফ থেকেও। শ্রী বলল, আপনাকে এই সব নিয়ে চিন্তা করতে হবে না, আমি মৈত্রী ম্যামের সাথে কথা বলে নেব এই ব্যাপারে। রাঘব উত্তরে বলল, ঠিক আছে, আমি ওনাকে গিয়ে বলে দিচ্ছি কথাটা। রাঘব কথাটা বলে চলে গেল। এদিকে অনন্যাকে নিজের পা দিয়ে টেবিলের সাথে এমনভাবে আটকে রেখেছিল যে অনন্যা বিরক্ত হয়ে মনে মনে বলল,
উফ, এটা আমি কোথায় ফেসে গেলাম রে বাবা, এখন তো আমি এখান থেকে বেরোতেও পারবো না। কথাটা বলে রাঘব বেরিয়ে যাওয়ার সাথে সাথে শ্রী ও অনন্যাকে ছেড়ে দিল। সাথে সাথে অনন্যা উঠে দাঁড়িয়ে বলল, ছাড়ো আমাকে, এবার আমাকে যেতে হবে। কথাটা বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল। তখনই শ্রী পেছন থেকে বলে উঠল, তুমি লজ্জা পেয়ে চলে যাচ্ছ কেন? উত্তরে অনন্যা ওর দিকে না তাকিয়েই বলল, তোমার তাতে কি? তখন শ্রী আবারও বলল, তুমি দাঁড়াও ওখানে। আর অনন্যা সেখানেই দাঁড়িয়ে গেল। তখন শ্রী বলল, আমি সত্যি সত্যি বুঝতে পারছি না তুমি কোন পাথরের কথা বলছো, কিন্তু তুমি যদি সত্যি সত্যি কোনো দামি পাথর খোঁজো। শ্রীকে ওর কথাটা শেষ করতে না দিয়েই অনন্যা বলে উঠল, সেটা আমি নিজেও করে নিতে পারি, আর আমি দ্বিতীয়বার তোমার মুখটা দেখতেও চাই না, বাজে মহিলা একটা। কথাটা বলেই অনন্যা বেরিয়ে গেল। এদিকে ঋতিকা সোফায় বসে অপেক্ষা করছিল রাঘবের ফিরে আসার। রাঘব এসে ঋতিকাকে বলল, সরি মিস ঋতিকা, আসলে ম্যাডামের আজকে শরীর ভালো নেই, সেই কারণে তোমার সাথে দেখা করতে পারছে না। উনি বলেছেন উনি আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবেন। রাঘবের কথাটা শুনে ঋতিকা নিজের পার্সটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কোনো ব্যাপার নয় রাঘব আঙ্কেল, ও আমার সাথে দেখা করতে চায় না, কিন্তু আমি ওর সাথে দেখা করবই। কথাটা বলেই ঋতিকা পার্কিং লটে চলে গেল। তারপর নিজের জুতোটা খুলে শ্রীর গাড়ির কাজটা ওই জুতোর হিল দিয়ে মেরে ভেঙে দিল। এরপর শ্রী চলে এলো একটা সিক্রেট রিসার্চ রুমে। তারপর নিজের ফেসলক দিয়ে রুমের দরজাটা ওপেন করলো। দরজাটা খুলে যাওয়ার সাথে সাথে ও সেখানে ঢুকে ওর চেনা সায়েন্টিস্টের কাছে গিয়ে ওই নীল রঙের চমকিলা পাথরটার দিকে তাকিয়ে বলল, কি বুঝলেন, এটা কি নিলাম? উত্তরে সেই সায়েন্টিস্টটা বললেন, এর ব্যাপারে রিপোর্টগুলো আমার হাতে এখনো আসেনি। শ্রী বলল, এটাতে কি কোনো চিপ থাকতে পারে? সায়েন্টিস্ট একটু অবাক হয়ে বলল, কি ধরনের চিপ? এটাকে দেখে তো কিছু মনে হচ্ছে না, আপনি এসব কি বলছেন ম্যাডাম? তখন শ্রী বলল, আমি এটা কাউকে বলতে শুনেছি। সায়েন্টিস্টটা বললেন, এর ব্যাপারে আমরা যেটুকু খোঁজ খবর নিয়েছি তা থেকে জানা গেছে এটা শুধুমাত্র একটা অ্যান্টিক স্টোন। উত্তরে শ্রী বলল, আর এটা কোথা থেকে পাওয়া গেছে সেটা কি জানতে পেরেছেন? তখনই সেই সায়েন্টিস্ট পাশে থাকা একটা ফাইল তুলে নিয়ে শ্রীকে দেখিয়ে বলল, এই দেখুন, এটা একটা নীলা, যেটা সাউথ আফ্রিকাতে গত বছর পাওয়া গিয়েছে। ওনাদের কথার মাঝেই পৃথা ফোন করলো শ্রীকে। শ্রী ফোনটা রিসিভ করতে পৃথা উল্টো দিক থেকে বলে উঠল, ম্যাম আপনি কি একবার পার্কিং লটে আসতে পারবেন? কথাটা শুনে শ্রী ফোনটা কেটে দিয়ে পার্কিং লটে গেল। শ্রী সেখানে যেতেই ঋতিকা ওর মুখোমুখি দাঁড়িয়ে বলল, সরি মিস শ্রীপর্ণা, আমাকে ক্ষমা করবেন, আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, সেই জন্য তোমার গাড়িটা ভেঙে দিয়েছি, যাতে এই খবরটা শুনে তাড়াতাড়ি তুমি এখানে চলে আসো। কথাটা বলেই ব্যাগ থেকে একটা চেকবুক বার করে শ্রীয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, বাই দ্য ওয়ে, এটা তুমি রাখো, এটা কার রিপেয়ারিং এর টাকা। এই ঘটনায় সবাই ভয়ে পেয়ে শ্রীয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। শ্রী ঋতিকার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, আমি কি তোমাকে আগে থেকে চিনি? উত্তরে ঋতিকা বলল, না, তুমি আমাকে আগে থেকে চেনো না, তবে এবার তুমি আমায় চিনবে। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি ঋতিকা সেন, সেন ইন্ডাস্ট্রির একমাত্র মেয়ে। আর আজকে তোমার মা এবং আমার পরিবারের সকলে মিলে আমাদের একটা ব্লাইন্ড ডেটের আয়োজন করেছে। উত্তরে শ্রী বলল, বুঝলাম, কিন্তু আমার জন্য এটা অসম্ভব। তখন ঋতিকা বলল, কোনো ব্যাপার নয়, আমি শুধু আমার কাজটুকু করছিলাম। কথাটা বলেই নিজের ফোনের ক্যামেরাটা অন করে শ্রীয়ের পাশে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিল এবং বলল, ওকে, আমার কাজ হয়ে গেছে। শ্রী বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ভালো একটা মেয়ে, কিন্তু আমি এমন কোনো ডেটের ব্যাপারে আগে শুনিনি। তখন ঋতিকা বলল, ডেটটা কোনো বড় ব্যাপার নয়, আসল ব্যাপার হলো আমাদের একে অপরকে ইমপ্রেস করা। বাই মিস শ্রীপর্ণা। কথাটা বলে ঋতিকা নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর শ্রী পৃথাকে বলল, এর ব্যাপারে ভালো করে খোঁজ খবর নাও। পৃথা উত্তরে বলল, নিশ্চয়ই ম্যাম। এদিকে শ্রী তোমার বাড়ির ছাদে বসে পেইন্টিং করছে। সে নিজের একটা ড্রয়িং কমপ্লিট করে সেই ক্যানভাসের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, আমি স্বাধীনতার দিকে আরো এক পা বাড়ালাম। তারপর গার্ডের কাছে এসে বলল, আমার কাজ শেষ, এবার আমার ফোনটা দাও।
গার্ডরা ওর হাতে ফোনটা দেওয়ার সাথে সাথে শ্রীতমা আনন্দের সাথে বলল, এবার আমি বসে গেম খেলবো। কথাটা বলেই ফোনটা নিয়ে বসে পড়লো চেয়ারে। ফোনটা ওপেন করতেই কিছু একটা দেখে ওর মুখের হাসিটা মিলিয়ে গেল। ও দেখলো ওর এক্স গার্লফ্রেন্ড ওকে মেসেজ করেছে, হে আমি ফিরে এসেছি। মেসেজটা দেখার সাথে সাথেই ওদের পুরোনো দিনের একসাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে গেল, যেখানে ওর এক্স গার্লফ্রেন্ড বসে বসে ক্যানভাসে ছবি আঁকতো এবং শ্রীতমা মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতো এবং কখনো কখনো ওরা নিজেদের মধ্যে খুনসুটিতেও মেতে উঠত। ঠিক তখনই ওর মনে পড়ল সেই দিনটার কথা, যেদিন ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গিয়েছিল। শ্রীতমা কিছুক্ষণ মেসেজটার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো। তারপর চেয়ার থেকে উঠে ওর ড্রয়িং করা ক্যানভাসটা লাথি মেরে ফেলে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। ঠিক তখনই দুজন গার্ড ওর দুহাত ধরে চেপে ওকে বাধা দিয়ে বলল, ম্যাম আপনি কোথায় যাচ্ছেন? আপনি এইভাবে এখান থেকে বেরোতে পারেন না। কিন্তু শ্রীতমা তাদের কোনো কথা না শুনে ধাক্কা মেরে ফেলে পালিয়ে গেল। এদিকে শ্রী ফিরে এলো বাড়িতে। তখন ওর বাবা গার্ডেনে গাছেদের জল দিচ্ছিল। শ্রীকে আসতে দেখে ওর বাবা বলল, তুমি এসে আমাকে একবার হ্যালো বললে না, আমি যে তোমার বাবা সেটা কি তুমি ভুলে গেছো? ঠিক তখনই মৈত্রী বাড়ির ভিতর থেকে বাগানে বেরিয়ে এসে বলল, এইভাবে বলো না অরুণ, হতেই তো পারে শ্রী তোমাকে দেখেনি। শ্রী ওর বাবার উদ্দেশ্যে বলল, বাবা শ্রীতমা কি বাড়ি ফিরেছে? তখন মৈত্রী বললেন, তুমি ওকে এখানে কেন খুঁজছো? তোমরা দুই বোন তো আর্ট এক্সিবিশন নিয়ে ব্যস্ত, এই পরিবার নিয়ে কি তোমাদের কোনো চিন্তা আছে? শ্রী বলল, আর্ট এক্সিবিশনের প্রস্তুতি প্রায় শেষের পথে, খুব তাড়াতাড়ি এটা শুরু হতে চলেছে। তখন অরুণ বলল, তোমরা দুই বোন এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই আর্ট এক্সিবিশনই কিন্তু তোমাদের জন্য শেষ সুযোগ যেটা আমি তোমাদের দিচ্ছি, কারণ এটা তুমি চেয়েছিলে আমার থেকে। যদি তুমি এটাতে ফেল হও তাহলে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। কথাটা বলে অরুণ বাড়ির ভেতরে চলে গেল। ঠিক তখনই মিসেস মৈত্রী বলে উঠল, এটা খুবই ভালো ব্যাপার যে তুমি আর্ট এক্সিবিশনে শ্রীতমার সাহায্য নিচ্ছ, কিন্তু তোমার আসল মতলবটা আমি জানি। তুমি আসলে শ্রীতমাকে অফিসের কাছ থেকে দূরে রাখতে চাও, যাতে সব পাওয়ার তোমার হাতেই থাকে। এতগুলো বছর হয়ে গেছে, তোমার বাবা তোমার মায়ের মৃত্যুর জন্য তোমাকে ক্ষমা করেনি, তাই আমার মনে হয় কোম্পানির চেয়ারম্যানের জন্য তোমার থেকে শ্রীতমাই বেশি উপযুক্ত, তাই তাকেই বেছে নেওয়া উচিত। ওনার কথায় শ্রী হেসে বলল, তুমি যখন স্পষ্ট করে কথাগুলো বলছোই, আমারও কথাগুলো স্পষ্টভাবেই বলা উচিত। শ্রীতমা অফিসে কোন পোস্টে জয়েন করলো সেটা নিয়ে আমার কোনো সমস্যা কোনোদিনও ছিল না, আজকেও নেই, আর ভবিষ্যতেও থাকবে না। যেমনভাবে তুমি কোনোদিনও আমার বাবার মনে আমার মায়ের যে জায়গাটা আছে সেটা নিতে পারবে না, না আজ না ভবিষ্যতে। কথাটা বলে শ্রী বেরিয়ে গেল, আর মৈত্রী ওর যাওয়ার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, উপযুক্ত সময়টা আসতে দাও। এদিকে রেস্টুরেন্টে অনন্যা একটা টেবিলের উপরে মাথা রেখে শুয়েছিল। ঠিক তখনই মিস লিলি ওর কাছে এসে বলল, চলো উঠে গেস্টদের সার্ভ করো। অনন্যা কাঁদো কাঁদো স্বরে বলল, মিস লিলি, আজকে আমার শরীরটা একদম ভালো নেই, আমি কি আরেকটু ঘুমাতে পারি? ঠিক তখন মিস লিলি বলল, না কখনোই না, তোমার তো আজকে মিস শ্রীপর্ণার সাথে দেখা করার কথা ছিল, তুমি তো কোনো কাজই করনি। তখন অনন্যা আবারও বলল, আমার কিছু ভালো লাগছে না, না আমি আমার অ্যানিয়ান সোয়েটার খুঁজে পাচ্ছি, আর এইদিকে আমার একমাত্র বন্ধু কুবরিরও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। উত্তরে মিস লিলি বলল, আহা ইয়াং গার্ল, এরকম কথা বলতে নেই, এগুলো প্রচণ্ড আনলাকি হয়। শুধু তো বাড়ির চাবিটাই হারিয়েছে, সেটা খুঁজে তালাটা খুলে নাও, আর অল্পতেই খুশি থাকার চেষ্টা করো। আমার মনে হয় কি অনন্যা, তোমার সেই সমস্ত কথাগুলো মনে করা উচিত যেগুলো মনে করলে তুমি খুশি থাকো। তখনই অনন্যা বলে উঠল, যে আমাকে খুশি করে। ঠিক তখনই অনন্যার মনে পড়তে থাকে শ্রীতমের সাথে কাটানো মুহূর্তগুলো। মনে পড়তেই অনন্যা নিজের মনেই হেসে উঠল। ঠিক তখনই মিস লিলি বলে উঠল, দেখো তার কথা মনে পড়তেই তোমার মুখে হাসি ফুটে উঠল। ঠিক তখনই অনন্যা আবারও কেঁদে ওঠে বলল, কিন্তু মিস লিলি, আমার যাকে পছন্দ আমি তাকে ছুঁতে পারি না, আমি তাকে কাছেও পাই না, কারণ আমরা এক দুনিয়া থেকে আসিনি। তখন মিস লিলি সন্দেহের সাথে বলে উঠল, আচ্ছা অনন্যা,
তুমি যাকে পছন্দ করো সে কোনো ভূত নয় তো? ওনার কথা শুনে অনন্যা অবাক হয়ে বলে, কি? ঠিক তখনই রেস্টুরেন্টের দরজাটা খুলে ভেতরে এলো শ্রীতমা। ও হাসতে হাসতে অনন্যাদের দিকে এগিয়ে আসছিল। ওকে আসতে দেখে মিস লিলি বলল, ওয়েলকাম ম্যাম। শ্রীতমা হেসে বলল, দেখো অনন্যা, শেষমেশ আমি তোমাকে খুঁজে বের করে ফেললাম। তখন অনন্যা অবাক হয়ে বলল, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? শ্রীতমা হেসে বলল, একদমই না। তারপরে ওরা একটা টেবিলে বসে পড়ল। দুজনে দুটো বিয়ারের বোতল হাতে নিল। তারপর শ্রীতমা চিয়ার্স করে বলল, চিয়ার্স, আমাদের আবার দেখা হওয়ার খুশিতে। তখন অনন্যা উত্তরে বলল, চিয়ার্স, কিন্তু আমি এটা খেতে পারবো না। আমি এটা খাচ্ছি বলে একটা জুসের গ্লাস তুলে নিল। তখন শ্রীতমা বলল, হ্যাঁ, তোমার মতো মেয়েদের অ্যালকোহল খাওয়াটা ঠিক নয়। কথাটা বলি শ্রীতমা দুটো হাতে দুটো বোতল নিয়ে দুটো বোতল থেকে বিয়ার খেতে লাগলো। ওকে এইভাবে বিয়ার খেতে দেখে অনন্যা বলে উঠল, কিন্তু তোমার এইভাবে বিয়ার খাওয়াটা ঠিক নয়। তখন শ্রীতমা হেসে বলল, স্বাস্থ্যের জন্য হতেই পারে, তবে মনের জন্য নয়। উত্তরে অনন্যা বলল, আমার কাছে ইনফরমেশন আছে, পৃথিবীতে যখন মানুষরা হাসে তখন তারা আনন্দে থাকে, এবং যখন কাঁদে তার অর্থ তারা দুঃখ পেয়েছে। কিন্তু তোমাকে এভাবে হাসতে দেখে আমি দুঃখ পাচ্ছি কেন? উত্তরে শ্রীতমা বলল, তুমি এসব কথা ছাড়ো, তুমি বরং এখান থেকে কিছু খাও, তুমি খেলে আমার ভালো লাগবে। কথাটা বলে শ্রীতমা অনন্যাকে এক টুকরো পিৎজা খাইয়ে দিল। অনন্যা ওটা খেয়ে হেসে উঠে বলে, এটা খুব ভালো খেতে। তখন শ্রীতমা বলল, তোমাকে খেতে দেখলে আমার খুব ভালো লাগে। তখন অনন্যা হেসে বলল, আমি রোজ তোমার সামনে খেয়ে দেখাতে পারি। তখন শ্রীতমা করুণ স্বরে বলল, আমাকে এত স্বপ্ন দেখিও না অনন্যা, কারণ তুমি যদি চলে যাও তাহলে আমি খুব দুঃখ পাবো।